এমপি আনার হত্যায় আমান সহ ৩ জনের ৮ দিন রিমান্ড। কলকাতায় কসাই জিহাদের দোষ স্বীকার। আনারের মরদেহ না পাওয়ায় স্বজনদের হতাশা, পিতা হত্যার বিচার চান কন্যা ডরিন। অপরাধী যতই প্রভাবশালী হোক, প্রমাণিত হলে ছাড় নেই, সাফ জানালেন ওবায়দুল কাদের। ডিম ও বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে, সমুদ্র বন্দরগুলোতে সতর্কতা সংকেত। ডিম ও মাংসের দামে অস্থিরতা, ঈদ সামনে রেখে মশলার বাজার চড়া। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭:২১ সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় ৩ আসামি আমানুল্লাহ আমান, সিলিস্তা রহমান ও ফয়সালকে ৮ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এই আদেশ দেন। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডের সাথে জড়িত ৩ আসামিকে হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য আসামিদের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওয়ারি জোনের সহকারী কমিশনার মাহফুজুল ইসলাম। শুনানি শেষে আসামিদের ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডপ্রাপ্তরা হলেন সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভুইয়া, ফয়সাল আলী সাজি ওরফে তানভীর ভুইয়া ও সিলিস্তা রহমান। অভিযোগটা ছিল এই রকমের যে ব্যবসায়িক লেনদেনের কারণে আনোয়ারুল আজিম অর্থাৎ এমপি সাহেবের সাথে আখতারুজ্জামান শাহিনের দ্বন্দ্ব দীর্ঘদিনের, ব্যবসায়িক আলোচনার নাম করে ভারতে তাকে নিয়ে গেছে। সে সহজ সরল মনে ভারতে চলে গেছেন, ওখানে গিয়ে এই শাহিন সাহেব এই হত্যাকাণ্ডটা করে। আনোয়ার আজিমের মেয়ের মামলা করা ছিল। আজকে ৩ আসামিকে রিমান্ডের আবেদন করছেন, ১০ দিন করে রিমান্ড চেয়েছেন। প্রত্যেক আসামিকে ৮ দিন করে সতর্কতার সহিত হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন। এজলাসে চিৎকার করে নিজেকে নির্দোষ দাবি করেন সিলিস্তা রহমান। রিমান্ডে ঘটনার বিস্তারিত জানা যাবে বলে মন্তব্য করেন আইনজীবীরা। এছাড়া ঘটনার সূত্রপাত বাংলাদেশে হওয়ায় বিচার বাংলাদেশেই হওয়ার আশাবাদ জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। পার্থ সারথী, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে সংসদ সদস্য আনারকে হত্যায় অংশ নেওয়া কসাই জিহাদকে ১২ দিনের রিমান্ড দিয়েছে বারাসাতের আদালত। সকাল ১১টার দিকে তাকে উত্তর ২৪ পরগনার বারাসাত আদালতে তোলা হয়। ১৪ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালত ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ হত্যাকাণ্ডে জিহাদ হাওলাদারকে বৃহস্পতিবার গ্রেফতার করে পশ্চিমবঙ্গের সিআইডি। আনারকে খুনের প্রায় ২ মাস আগে অভিযুক্তরা জিহাদকে মুম্বাই থেকে কলকাতায় নিয়ে আসেন। জিহাদ জানান, আখতারুজ্জামানের নির্দেশে তিনি সব কাজ করেছেন। এই মিশনে আরও ৪ জন বাংলাদেশি তাকে সাহায্য করেন বলেও জানান কসাই জিহাদ। এমপি আনারের মরদেহের সন্ধান না পাওয়ায় হতাশা বাড়ছে স্বজনদের। মরদেহের অপেক্ষায় তার নির্বাচনী এলাকার মানুষ। এদিকে পিতা হত্যার বিচার পাবেন বলে আশা আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের। ঝিনাইদহ থেকে এম রায়হানের তথ্য, ছবি নিয়ে মাসুম আলিসার রিপোর্ট। কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন কালীগঞ্জের বাড়িতে আসেন। তাকে ঘিরে ধরে শত শত নেতাকর্মী। প্রিয় নেতার মরদেহের খোঁজ পাওয়া গেল কিনা তা জানতে চান তারা। মেয়েকে সান্ত্বনাও দেন নেতাকর্মীরা। নেতাকর্মীরা জানায়, কলকাতায় মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়ার ২ দিন পার হলেও এখনও তার মরদেহ উদ্ধার না হওয়ায় হতাশা বিরাজ করছে তাদের মাঝে। শেষবারের মতো প্রিয় নেতাকে দেখতে চান তারা। হত্যার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও স্থানীয়দের। মোটরসাইকেল করে মানুষের দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন, মানুষের বাড়ি বাড়ি খোঁজ নিয়েছেন, কোথায় কখন কার সুবিধা অসুবিধা হয়েছে সেগুলো দেখভাল করেছেন, এলাকার উন্নয়ন করেছেন। নিজের সুখ বিসর্জন দিয়ে আর সেই মানুষকে
এরকম নির্মমভাবে হত্যা করেছে, এই হত্যার আমরা বিচার চাই, আমরা বিচার চাই। বাংলাদেশ সরকারের কাছে একটাই, যে কোনো মূল্যে যে কোনোভাবে শাহীনরে যদি আমরা ফিরে আনতে পারি এবং আইনের আওতায় আনা যায়, তাহলে এর তৃণমূল পর্যন্ত কারা জড়িত আছে সব কিছু বেরিয়ে যাবে। দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে, তাই ওই ছিন্ন ভিন্ন দেহর যে কোনো অংশ উদ্ধার হোক সেটাই আমরা চাই। আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন জানান, বাবা হত্যাকারীদের বিচার হবে, প্রধানমন্ত্রীর ওপর তার আস্থা রয়েছে। আল্লাহ যদি থাকে, আমার এই দীর্ঘ নিঃশ্বাস, আমার চোখের পানি, আল্লাহ এর বিচার করবে। আল্লাহ অবশ্যই আছে, আল্লাহ বিচার করবে, বিচার করবে, সুষ্ঠু তদন্ত হবে, এর সর্বোচ্চ শাস্তি আমি চাই। গেল 12 মে কলকাতায় চিকিৎসার জন্য যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। 13 মে তাকে কৌশলে কলকাতার নিউটাউন এলাকার একটি আবাসিক ভবনে ডেকে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন 3 জন আটক হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন। মাসুম আলিসা, 21 টেলিভিশন। অপরাধী যত প্রভাবশালী হোক, প্রমাণিত হলে সরকারের পক্ষ থেকে কোনো ছাড় নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণ অভ্যুত্থানে ব্যর্থ এবং বিদেশি বন্ধুদের ক্ষমতায় বসানোর স্বপ্ন ভেঙে যাওয়ায় মির্জা ফখরুলদের মানসিক ট্রমা ভয়ানক পর্যায়ে পৌঁছেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। মাহমুদ হাসানের প্রতিবেদন। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ এবং সাবেক আইজিপি বেনজির আহমেদ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন এ সময়। আরেকটা হচ্ছে সাবেক সেনাপ্রধান সাফ জানান, অপরাধী যেই হোক, যত প্রভাবশালী হোক, তা প্রমাণিত হলে সরকারের পক্ষ থেকে কোনো ছাড় নেই। ব্যক্তি অপরাধ করতে পারে, অপকর্ম করতে পারে, প্রশ্ন হচ্ছে সরকার তাকে প্রোটেকশন দিচ্ছে। আমরা সেটা, শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, তিনি এ ব্যাপারে জিরো টলারেন্স। কাজেই অপরাধীকে অপরাধী হিসেবে আমরা দেখি, সে যেই যত প্রভাবশালী, অপরাধ করলে শাস্তি তাকে পেতে। ওবায়দুল কাদের দাবি করেন, মির্জা ফখরুলদের মানসিক ট্রমা ভয়ানক পর্যায়ে পৌঁছেছে। তারা আন্দোলন সংগ্রামে ব্যর্থ এবং বিদেশি বন্ধুরা ক্ষমতায় বসাবে সেই স্বপ্নও ভেঙে গেছে। মির্জা ফখরুল তো প্রতিদিনই অনেক কথা বলেন, তার মানসিক ট্রমা মনে হয় ভয়ঙ্কর পর্যায়ে। এখন আপনাদের দল প্রকাশ্য দিবালোকে পুলিশকে হত্যা করেছে, সাংবাদিকদের উপর নির্যাতন করেছে, প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালিয়েছে। এইসব অপরাধের সাথে যারা জড়িত তারা তো অপরাধী, তাদেরকে বিএনপি হিসেবে আটক করা হয়। আটক করা হয়েছে খুনের সঙ্গে, অগ্নি সন্ত্রাস, সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকার অপরাধ। এর আগে কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে সাবেক সংসদ সদস্য ও নেত্রকোনা আওয়ামী লীগের সহসভাপতি মানু মজুমদারের মরদেহে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। 24 ঘন্টায় এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এটি ঘূর্ণিঝড়ের রূপ নিলে নাম হবে রেমাল। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মানিক শিকদারের রিপোর্ট। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আগামী 24 ঘন্টায় নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ের নাম হবে রেমাল। ক্রমশ এই নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ এবং সাইক্লোনের রূপ নেওয়ার জন্য উপযোগী পরিবেশ তৈরি হয়েছে এবং এই মানগুলো ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে, যা সাইক্লোজেনেসিসকে ত্বরান্বিত করছে। ঘূর্ণিঝড় হলে এটি রোববার রাতে উপকূলে আঘাত হানতে পারে। এটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড এবং বাংলাদেশের খুলনা, পায়রা, মোংলা
খেপুপাড়া এই উপকূল বরাবর অভিমুখ করে আছে। সুতরাং এটি শক্তিমাত্রা অর্জন করলে বাংলাদেশের দিকে ক্রমশ সে শক্তিমাত্রা অর্জন করে ধেয়ে আসবে, এটাই স্বাভাবিক। এই অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও নৌযানকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। এই নিম্নচাপের চারিদিকে সাগর খুব উত্তাল রয়েছে। আমরা এই জন্য সমুদ্রগামী জাহাজ এবং মাছ ধরার নৌকা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছি। এদিকে নিম্নচাপের প্রভাবে সারা দেশের তাপমাত্রা বেড়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় 40 ডিগ্রি সেলসিয়াস। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। গত সপ্তাহের তুলনায় বাজারে সবজি, মাছ আর ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও ঈদ সামনে রেখে চড়া সকল ধরনের মশলার দর এখনও কাটেনি। ডিম ও গরু, খাসির মাংসের দামে অস্থিরতা। আর বিক্রেতারা বলছেন বাজারে ক্রেতা কম থাকায় কমেছে বিক্রি। মানিক শিকদারের রিপোর্ট। শুক্রবারের কারওয়ান বাজার সকালে উপচে পড়া ভিড় থাকার কথা থাকলেও অনেকটাই ফাঁকা। বিক্রেতারা বলছেন গত 2 সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে সবজির দাম। গত সপ্তাহে বেগুনের কেজি ছিল 100 টাকা, আজকে বেগুন 50 থেকে 60 টাকা, যেটা ভিআইপি ভালো বেগুন। আর ভেন্ডি 15 থেকে 20 টাকার উপরে কোনো ভেন্ডি নেই কারণ বাজারে। পেঁয়াজ 70 টাকা, আদা রসুন বিক্রি হচ্ছে 240 টাকায়। গত সপ্তাহের তুলনায় বেড়েছে কাঁচামরিচের দাম। 3 সপ্তাহ পর কুরবানির ঈদ, এখনই চড়া সব ধরনের মশলার দাম। তবে নিয়ন্ত্রণে আছে ভোজ্য তেলের দর। সবচেয়ে বেশি বাড়ছে এলাচি, পাশাপাশি লবঙ্গ, গোলমরিচ, এগুলো দাম বাড়ছে। লবঙ্গ ছিল আপনার 1200 টাকা, এখন প্রায় 1500-1600 টাকা। বাজারে বেড়েছে ইলিশের সরবরাহ, কিছুটা কমেছে রুই কাতলা সহ চাষের মাছের দাম। তবে চিংড়ির দাম এখনো বেশি। আমাদের সাধ্যের ভিতরে আমরা করতে পারি না। যেমন আমার ছেলে চিংড়ি মাছ খাইতে যাচ্ছে, তার না দিয়েও পারি না। বাজার থেকে একটা চিংড়ি মাছ কিনে নিয়ে আসলাম, কম দামে যেগুলো পাইছে এগুলো কিনছে। এখন সব কিছুরই দাম বেশি। 2 সপ্তাহ আগে যেই দাম ছিল, এখন ওই মাছের দাম কেজিতে প্রত্যেকটাই 50 টাকা 100 টাকা কম। মাছেরও আমদানি আছে, ক্রেতা কম। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 150 থেকে 170 টাকায়। ডিমের দাম কমে না, ডিমের উৎপাদনটা আরো দরকার। আর গরমের জন্য মুরগি অনেকই হার্ট স্ট্রোক করতেছে। মুরগির বাজারেও ক্রেতা সংকট, যদিও গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে ব্রয়লারের দাম। গত সপ্তাহে ব্রয়লার বিক্রি করছে 220 টাকা, আজকে ব্রয়লার বিক্রি করতেছি 200 থেকে 210 টাকা। আর গত সপ্তাহে লেয়ার বিক্রি করছে আমরা 360 টাকা, এই সপ্তাহে বিক্রি করতেছি 350 টাকা। সরবরাহ ভালো থাকায় স্থিতিশীল আছে চালের বাজার। মোটামুটি শান্ত আছে, তবে বিয়ার 28-এর দামটা একটু নাকি বাড়তি শুনতেছি আর কি। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 780 টাকায়, আর খাসির মাংস 1200 টাকা কেজি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ঈদ সামনে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে জিরা সহ অন্য মশলার আমদানি স্বাভাবিক থাকলেও লোকসানের কারণে পেঁয়াজ আনা বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। তবে ভারতে মশলা জাতীয় পণ্যের দাম বাড়ায় প্রভাব পড়েছে দেশের বাজারে, বিপাকে ক্রেতা ও খুচরা বিক্রেতারা। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। কোরবানির ঈদের চাহিদা পূরণে ভারত থেকে জিরা, আদা ও রসুন সহ অন্য মশলা জাতীয় পণ্যের আমদানি বাড়িয়েছেন হিলি বন্দরের ব্যবসায়ীরা। তবে ঊর্ধ্বমুখী ডলার রেট ও ভারতে মশলা জাতীয় পণ্যের দাম বাড়ায় প্রভাব পড়ছে আমদানিতে। এমনকি লোকসানের আশঙ্কায় বন্ধ রয়েছে পেঁয়াজ আনাও। জিরার পরিমাণ প্রতি বছরের তুলনায় এবারে খুবই কম হওয়ার কারণ হলো যে ডলারের ঊর্ধ্বগতি, ডলার বাড়ে কমে, আবার ইন্ডিয়াতেও অনেক দাম বেশি। এই জন্য আমরা পণ্য কম করতেছি, যাতে কখন আবার ঊর্ধ্বগতি, আবার কখনো কম, যদি লসের পরিমাণ বেশি হয়। এত শুল্ক দিয়ে ভারত থেকে এক্সপোর্টের পেঁয়াজ বাংলাদেশে নিয়ে এসে কোনো রকম পর্তা নেই। মশলা বেশি ঢুকে গেলে আশা করি দামটা কমে যাবে। এদিকে ঈদ ঘিরে সপ্তাহের ব্যবধানে এসব পণ্যের দাম বাড়ছে দেশের বাজারেও। জিরার দাম কেজিতে 150 টাকা ও এলাচ কেজি প্রতি 150 থেকে 300 টাকা বেড়েছে। হিলি বাজারে মশলার ক্রেতাদের পাশাপাশি বিপাকে খুচরা বিক্রেতারাও। দেখি জিরার দাম অনেক বেশি, আগে দাম কম ছিল। জিরা 700 টাকা কেজি, আগে দাম কম ছিল, এখন দামটা বৃদ্ধি, বাজারটা স্থির না। এলাচের রেটও কোয়ালিটি ভেদে বেশি, এলাচের রেট আপনার 150, 200, 300 টাকা পার কেজিতে বাড়ছে। মশলা জাতীয় ঈদ পণ্য কাস্টমসের প্রক্রিয়া শেষে দ্রুত ছাড়ের ব্যবস্থা রেখেছে বন্দর কর্তৃপক্ষ। জিরাটি আসার পরে আমরা সাধারণত এটা একটু দেরিতেই শুল্কায়ন এবং হয়, কারণ কাস্টমের কিছু প্রক্রিয়া আছে, এক্সামিন অ্যাসেসমেন্ট শেষে
এটা দ্রুততার সাথে তারা বের করে নিয়ে যে বাজারজাত করতে পারে, এই জন্য পানামা কর্তৃপক্ষ আমরা সব প্রায়োরিটি তাদেরকে দিয়ে থাকি। চলতি বছরে এ পর্যন্ত হিলি বন্দর দিয়ে ৭,৫১৪ ট্রাকে আমদানি হয়েছে 2,10,700 মেট্রিক টন জিরা, আদা, রসুন, মহুরি, এলাচ ও মেথি। রত্না সামান, ২১শে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। ৩ দশক ধরে রাজধানীতে ভুল সবুজায়ন, উধাও অন্তত ১০০ পুকুর, ব্যাহত প্রাণ বৈচিত্র্য। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি। আবারও সন্ধ্যা ৭:২১ সংবাদ। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে জুডিশিয়ালকেও স্মার্ট হতে হবে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বিকেলে দিনাজপুর আদালত চত্বরে ন্যায়কুঞ্জ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, স্মার্ট জুডিশিয়াল গড়ার ক্ষেত্রে ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠা একটি পদক্ষেপ। সকল মানুষেরই আইনের সুবিধা নেওয়ার অধিকার আছে। সংবিধান তাদের সেই মৌলিক অধিকার নিশ্চিত করেছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার যে আন্দোলন, সে আন্দোলনে বিচার বিভাগ জনগণের সাথে আছে বলেও জানান প্রধান বিচারপতি। আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ছাড়াও অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ জাবিদ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের বিচারক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাথী ফসল হিসেবে সমতলের মাটিতে বাণিজ্যিকভাবে কফি চাষে চমক দেখিয়েছেন পঞ্চগড়ের চাষিরা। পরীক্ষামূলক আবাদেই ফলন পেয়ে সচ্ছলতার আশা তাদের। কৃষি প্রযুক্তির সঙ্গে বিপণনে সহায়তা দিচ্ছে কৃষি বিভাগও। পঞ্চগড় প্রতিনিধির তথ্য ছবিতে মাসুমা লিসার প্রতিবেদন। পঞ্চগড়ের কৃষিতে একের পর এক বৈচিত্র্য। চা, কমলা, মাল্টা, বাদাম, চিয়া সিড, কিনোয়ার মতো উন্নতমানের ফসল চাষে মিলছে সফলতা। চাষিদের সামনেও খুলছে সচ্ছলতার নতুন নতুন পথ। জেলার সমতলে এবার বাণিজ্যিকভাবে কফি চাষেও সফল প্রান্তিক চাষিরা। বাড়ির পাশের আম, চা ও সুপারি বাগানের ফাঁকে সাথী ফসল হিসেবে কফি ফলিয়েছেন তারা। ২০২১ সালে বাগান ভিত্তিক কফির আবাদ শুরু করেছিলেন পঞ্চগড় সদর, আটোয়ারি ও তেঁতুলিয়া উপজেলার ৪১ জন কৃষক। ৩০ শতক জমিতে আবাদের জন্য তাদেরকে বিনামূল্যে ১৩৫টি করে কফির চারা দেয় কৃষি বিভাগ। সেসব চারায় চলতি মৌসুমে ফলন ধরেছে। কফি আবাদে নেই বাড়তি পরিশ্রম, ঝুঁকি আর রোগবালাই। একই খরচে বাড়তি আয়ে খুশি চাষিরা। আমার প্রতিবেশী ভাই কফির বাগান লাগাইছে, এটা খুব লাভজনক। এই চা বাগান তুলে দিয়ে আমি এবার কফির বাগান লাগাবো। এই কফি চাষ করছে, এটা যে সে সাফল্য অর্জন করে, আগামী বছর এটাতে আমিও কফি চাষ করব। সফল চাষিদের দেখাদেখি চলতি বছর আরো ৪০ বিঘা জমিতে লাভজনক অ্যারাবিকা ও রোবাস্টা জাতের কফির চাষ করছেন অন্যরা। গত বছরে আমি কফি গাছগুলো কাটছিলাম, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ফলন এবং ফুল যথেষ্ট পরিমাণ। গাছ ভালোই হয়েছে, ফলও আসছে, ফল পাকছে। এই এক ফল তুলতে না ফুলতে আরেক ফল, আশ্চর্যজনক ঘটনা। চাষের পরিধি বাড়ানোর পাশাপাশি কফির বাজারজাতকরণেও সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। কফি চাষ যেন আরো বৃদ্ধি পায় তার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি। ভবিষ্যতে এটির আবাদ বৃদ্ধি পেলে বিপণন এবং প্রক্রিয়াজাতকরণ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। পঞ্চগড়ের মাটি অনেক বেশি উর্বর। আগামীতে তাই আরও অপ্রচলিত ও লাভজনক ফসল ফলাতে আশাবাদী সবাই। মাসুমা লিসা, ২১শে টেলিভিশন। ৩ দশকে রাজধানীতে বৃক্ষরোপণ হয়েছে অবৈজ্ঞানিক পদ্ধতিতে। উদ্ভিদবিদরা বলছেন, দেশি প্রজাতির বদলে পরিবেশ অনুপযোগী বিদেশি প্রজাতিতেই হয়েছে ভুল সবুজায়ন। ফুল ফল না দেয়া সেসব গাছ প্রাণীবান্ধব না হওয়ায় রাজধানীতে পাখির সংখ্যা প্রায় বিলীন। হুমকিতে দেশি বৃক্ষ। অপরিকল্পিত গাছ নিয়ে শিউলি শবনমের ২ পর্বের ২১শে স্পেশালের প্রথম পর্ব আজ। গত ৩০ বছরে ঢাকার সবুজ এলাকা ২০% থেকে কমে দাঁড়িয়েছে ৭%। গাছ কমায় দূষণে ভারী হয়েছে বাতাস, বেড়েছে অসহনীয় গরমও। নানা প্রকল্পের অধীনে তাপ নিয়ন্ত্রণ, সবুজায়ন ও সৌন্দর্য বর্ধনের নামে আনা হয়েছে ব্যয়বহুল ও পরিবেশ অনুপযোগী নানা প্রজাতির বিদেশি গাছ।
মাটি ও আবহাওয়া উপযোগী শাল, বট, আম, জাম, ছাতিম, তেলসুর সহ সুলভ মূল্যের সহজপ্রাপ্য দেশি গাছের বদলে সড়ক বিভাজক বা উদ্যানে অপরিকল্পিতভাবে লাগানো হয়েছে বনসাই, দেবদারু, ইউক্যালিপটাস, আকাশমণি, মেহগনি, রেইন ট্রি সহ পরিবেশ বিধ্বংসী বিদেশি গাছ। বিমানবন্দর সড়কের সারি সারি এসব বনসাই এরই অংশবিশেষ। উদ্ভিদবিদরা বলছেন এসব গাছ এদেশের মাটির সাথে সম্পর্কহীন এবং উর্বরতা নষ্ট করে। পরিবেশ বান্ধব না হওয়ায় আবাস গড়ে না পাখিরা, ক্ষতিগ্রস্ত প্রাণ প্রকৃতিও। যেই গাছগুলো আমার পরিবেশের বিশাল একটা কম্পোনেন্টকে সাপোর্ট দিতে পারবে না, সেই গাছগুলো লাগালে তো পরিবেশের ইমব্যালেন্স তৈরি হচ্ছে। আজকে ঢাকা শহরে তাকালে কোনো পশু পাখি দেখি না। কেন? কারণ খাওয়া নাই, ফুল নাই, ফল নাই, হ্যাঁ সেরকম ব্রাঞ্চিং প্যাটার্ন নাই, সেখানে যে বাসা বাঁধবে, সিকিউরলি সে থাকতে পারবে, সে ব্যবস্থাপনা সেখানে নাই। আমাদের গ্রিন আছে, সেটা কিন্তু রাইট গ্রিনিং না। দেশি প্রজাতি রক্ষা ও পরিবেশ বাঁচাতে ব্যবসায়িক স্বার্থে প্রকল্প তৈরি বন্ধের তাগিদ বিশেষজ্ঞদের। এই ধরনের বৃক্ষ যদি বেশি হয়ে যায় তাহলে আমাদের দেশীয় প্রজাতির গাছগুলো বিলুপ্তির পথে চলে যাবে। আমাদের অনেক দেশীয় প্রজাতির গাছ অলরেডি বিলুপ্তির পথে আছে। সেই ক্ষেত্রে দেশীয় বিলুপ্তি প্রায় গাছগুলোকে এনে নার্সিং করে প্রমোট করার পরিবর্তে বিদেশি গাছ আমদানি করে শুধুমাত্র সৌন্দর্যবর্ধনের নামে এগুলোকে রাস্তার পাশে নিয়ে আসা প্রকল্পের তৈরি করার বা লাভ করার বা ব্যবসা করার একটি প্রচেষ্টা মাত্র। রাজধানীকে টেকসই উপায়ে সুরক্ষিত ও দৃষ্টিনন্দন করতে দীর্ঘমেয়াদী ও পরিকল্পিত বৃক্ষরোপণের পরামর্শ তাদের। ঢাকা শহরটা আমরা যতটুকু জেনেছি ইতিহাস থেকে, এটা শাল ফরেস্টের জোন। শাল হচ্ছে একটা আইকনিক ট্রি, তার সাথে 100 প্রকারের বৃক্ষ ছিল। সেই 100 প্রকারের গাছের কোনোটাই ঢাকা শহরে দেখছি না। গাছের দিকে তাকালে তো আমরা বুঝতে পারি যে এটা কোনো সত্যিকার এক্সপার্টের মতামত নিয়ে হয় নাই। রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পরিচালিত গবেষণা বলছে এসব এলাকার 58% গাছই বিদেশি প্রজাতির। বিদেশি গাছের আধিক্যে যখন দেশীয় প্রজাতির গাছের অস্তিত্ব বিপন্ন, তখন বিশেষজ্ঞরা বলছেন প্রয়োজনে নীতিমালা ও আইন প্রণয়ন করে বিদেশি গাছ আমদানি বন্ধ করতে হবে এবং একই সাথে এখানকার মাটি এবং আবহাওয়া অনুযায়ী গাছ লাগিয়ে বাঁচাতে হবে দেশের প্রাণ প্রকৃতি। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। একের পর এক আগুন ধরলেও অসহায় ফায়ার সার্ভিস। কারণ 3 দশকে উধাও ঢাকার অন্তত 100 পুকুর ভরাট হয়ে সেখানে উঠেছে বহুতল ভবন। পর্যাপ্ত জলাধার না থাকায় ব্যাহত হচ্ছে রাজধানীর প্রাণ বৈচিত্র্য। ইয়াকুব লিটুর ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। খুব বেশি দিন আগের কথা নয়, রাজধানী ঢাকায় ছিল 350-র মতো পুকুর। তাতে শিশুরা যেমন সাঁতার শিখত, তেমনি সাধারণ মানুষও স্নান সারতেন। পুকুরের পানি খেত পশু পাখি। চারপাশে গাছগাছালি থাকায় পরিবেশ ছিল সহনীয়। দুর্বৃত্তদের দখল আর ভরাটের কারণে লুপ্ত প্রায় রাজধানীর জলাধার। ঢাকা শহরের প্রায় সবটা জায়গায় হলো কংক্রিট, কোনো সয়েল নাই, কোনো ওয়াটার নাই, কোনো পুকুর নাই, জলাশয় নাই, কিচ্ছু নাই। এদিকে গরম আর এদিক থেকে দেখা গেছে কোনো দিকে আগুন টাগুন লাগলে জল টল পানি টানি নিয়ে দিতাম। এখন আর ওই পুকুরটা নেই, এখানে অ্যাপার্টমেন্ট করা হয়েছে। পূজা পার্বণের আমাদের ঘটের জল হলো পুকুরের জল দিয়ে আমাদের করা হতো। যদি পুকুর বা এরকম খাল থাকতো আশেপাশে, তখন আমাদের এই সমস্যাগুলো কিছুটা হলেও নিরসন হতো। সাঁতার শেখার সুযোগ না থাকায় প্রতি বছর মারা যায় 11,000 শিশু, যাদের বয়স 5 বছরের মধ্যে এবং অনেকেরই বসবাস ঢাকা শহরে। পুকুর না থাকার কারণে পানিতে ডুবে বছরে প্রায় 40,000 শিশু মারা যাচ্ছে। আমার বাচ্চাকে আমরা কোথায় সাঁতার শিখাবো? এখন তো আর এইসব নাই। আমার ছেলে মেয়ে সাঁতার জানে না, কিন্তু ভয়ের তো ব্যাপার। সব পুকুর ভরে, যেখানে ফসল আবাদি ক্ষেত ছিল সেটাকে ভরে হাউজিং, নানান ইন্ডাস্ট্রি সব কিছু করে এমনভাবে দখল করে ফেলছি, যার ফলাফল এখন আমরা সবাই টের পাচ্ছি। পুষ্কুনি সামনে থাকলে তৎক্ষণাৎ ফায়ার সার্ভিস এসে
সাথে সাথে ওইখানে বসায় কিন্তু আপনি পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারেন। বড় বড় 5 বিঘা 6 বিঘা করে একটা পুকুর, এগুলি এখন আর নাই, সব বইরা মাঠ, বেচাকেনি বিল্ডিং। যা কিনা আমরা গোসল করতে পারতাম, আমরা খেলতে পারতাম, আমরা সব কিছু করতে পারতাম, কিন্তু আস্তে আস্তে এগুলো সব বিলুপ্ত হয়ে গেছে। পুকুর নিঃশেষ হওয়ার প্রভাব পড়েছে সাধারণ মানুষের নিত্যকার জীবন প্রণালীতে। অন্যান্য যে জীববৈচিত্র্য পানিকে অবলম্বন করে বেঁচে থাকে তারা থাকবে না, এবং আমাদের যে নানা কাজে প্রয়োজনীয় পানি সেটাও আমরা পাবো না। এসব কথা জানা থাকা সত্ত্বেও আমরা কিন্তু পানি নিয়ে খুব যে সচেতন তা নয়, বরঞ্চ অনেকটাই ইচ্ছাকৃতভাবে আমাদের যে কোনো একটা ক্ষুদ্র লাভের জন্য এরকম একটা বড় বিষয়কে আমরা অবহেলা করি। পুরান ঢাকার সিদ্দিক বাজার, নাজিরা বাজার, টাকারহাট, সুরিটোলা সহ উত্তর সিটি কর্পোরেশনে টিকে আছে 29টি পুকুর। রক্ষণাবেক্ষণ না থাকলে অচিরেই দখল হয়ে যাবে এসব জলাধার। আগে অনেক বড় পুকুর ছিল, পরে ওই যে কোম্পানি ভাগ করে বিক্রি করে আলাদা। সবাই মনে করেন 2তলা 5তলা 3তলা বিল্ডিং করে ওই পুকুরে থাকতেছে। ঢাকা শহর যদি পর্যাপ্ত পরিমাণ পুকুর থাকতো, তারা একটু রিফ্রেশ হয়ে নিতে পারতো, একটু গোসল করে নিতে পারতো, তাদের শরীর মস্তিষ্ক ঠান্ডা থাকলে হয়তো হিট স্ট্রোক থেকে তারা রেহাই পেত। ঢাকা শহরের অধিকাংশ পুকুর ভরাট হয়ে যাওয়ার কারণে শিশুরা যেমন সাঁতার জানে না, তেমনি যখন কোনো ভবনে আগুন লাগে তখন চেয়ে চেয়ে দেখা ছাড়াও কোনো উপায় থাকে না সাধারণ মানুষের। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর 21শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21শে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। গাজায় ইসরায়েলি হামলায় আরও 50 ফিলিস্তিনি নিহত, রাফায় লড়াই জোরদার। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7টার 21-এর সংবাদে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের কোনো কিছুই গোপন রাখতে পারছে না ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা গোষ্ঠী। উল্টো পরিষ্কার হয়ে উঠেছে তাদের দ্বিচারিতা। রাজধানীতে এক আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর নেতানিয়াহুকে বিচারের আওতায় আনার যে দাবি জানিয়েছেন তাতে পূর্ণ সমর্থন রয়েছে বাংলাদেশের। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। নিজ ভূমে পরাধীন ফিলিস্তিনিরা উল্টো আশ্রিতরাই আগ্রাসন চালাচ্ছে আশ্রয়দাতাদের বিরুদ্ধে। জাতিসংঘ সাধারণ পরিষদের ভোটাভুটিতে বেশিরভাগ দেশ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে সমর্থন দিলেও জায়নিস্ট গোষ্ঠী সে পথে হাঁটছে না, বরং প্রতিনিয়ত নারী শিশুদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। গাজার প্রতিটা ইঞ্চি দখলদারিত্ব প্রতিষ্ঠায় মরিয়া ইসরায়েল। একদিকে দখলদারি দেশকে অস্ত্র সহায়তা দিয়ে উল্টো বিপন্ন মানুষের প্রতি মায়াকান্না দেখাচ্ছে বিশ্বের পরাশক্তিরা। এই দ্বিচারিতার কঠোর সমালোচনা করলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আমরা আশা করব যে বিশ্ব শক্তিগুলো এই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে এগিয়ে আসবে এবং ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ব শান্তি স্থাপন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হবে। নেতানিয়াহু ও তার সরকারের হঠকারী সিদ্ধান্ত বিশ্বের মানুষ প্রত্যাখ্যান করেছে বলেই মিত্র দেশগুলোর ভেতর বিক্ষোভ জোরালো হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ছাত্রদের কিভাবে পুলিশ পিটিয়েছে সেটিও গোপন থাকেনি। ইউরোপে কিভাবে পুলিশ ছাত্রদের দমন করার জন্য অতিরিক্ত বল প্রয়োগ করেছে সেটিও গোপন থাকেনি। কোনো কিছুই গোপন থাকে না। নেতানিয়াহুকে গ্রেপ্তার করার জন্য কোর্টের সামনে উপস্থাপন করেছেন। আমরা এই দাবিকে সমর্থন করি। ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে কথা না বলায় এ সময় বিএনপি জামাতে সমালোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী। তারা নাকি তাদেরকে কেউ নাকি কোলে করে ক্ষমতায় বসিয়ে দিবে, কারণ কেউ কেউ অসন্তুষ্ট হতে পারে, সেজন্য ফিলিস্তিনিদের পক্ষে একটি শব্দ বলে নাই। ওরা কিভাবে মানুষের দেশের স্বার্থ রক্ষা করবে? মোহাম্মদ নুরুন নবী, 21শে টেলিভিশন, ঢাকা। ঝিনাইদহ সদরে এক প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। ঝিনাইদহ সদর উপজেলার খালকুলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের আবেদ আলী ও ছেলে মেহেদি 2 জনই প্রবাসী। বাড়িতে আবেদ আলীর স্ত্রী ফাতেমা খাতুন ও ছেলের বউ বিথি থাকেন। রাতে দুর্বৃত্তরা বাড়ির ব্যালকনির
ইট ভেঙে ঘরে ঢুকে দুইজনকে গলা কেটে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। ফাতেমা খাতুন মারা গেলেও বেঁচে যান বিথি। ভোরে গলা কাটা অবস্থায় পাশের বাড়িতে গেলে প্রতিবেশীরা তাকে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাতেমার মরদেহ উদ্ধার করে। আহত বিথির লেখা একটি চিরকুটের সূত্র ধরে পুলিশ দুইজনকে আটক করেছে। কক্সবাজারের উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় ক্যাম্পের ভেতরে একটি বাজারের বেশ কিছু দোকান এবং ৮০টি বসতঘর পুড়ে গেছে। স্থানীয়রা জানায় বেলা ১১টার দিকে ওই এলাকার ১৩ নম্বর তাজনিমার খোলা ক্যাম্পের ডি ব্লকে কাঁঠাল গাছতলায় বাজারে আগুনের সূত্রপাত হয়। পরে পার্শ্ববর্তী ক্যাম্পের বসতঘরে ছড়িয়ে পড়ে আগুন। টেকনাফ ও কক্সবাজার থেকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ১.৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসা বাণিজ্যের সংবাদ। দেশের প্রত্যন্ত অঞ্চলের বিশিষ্ট রন্ধনশিল্পীদের জাতীয় পর্যায়ে এক প্ল্যাটফর্মে পরিচিত করাতে এবারও শুরু হলো শেফ বিয়ন্ড হোমস এর ৪র্থ সিজন। রাজধানীর মাইডাস সেন্টারে ২ দিনের এই ফুড ফেস্টিভ্যালে এবার অংশ নিচ্ছেন ১৫ জন রন্ধনশিল্পী। শুধু একটি আঞ্চলিক সীমানার মধ্যে সংস্কৃতির সমৃদ্ধ অংশগুলোকে ধরে রাখা যৌক্তিক নয়। সংস্কৃতি, সৌন্দর্য ও ঐতিহ্য তুলে ধরে বিউটিফুল বাংলাদেশকে তুলে ধরা ছোট্ট প্রয়াস বলেও জানান আয়োজক পপ আপ কালার্স ও ফার্ম ফ্রেশ। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলের বিখ্যাত খাবার প্রদর্শন ও কেনা বেচার সুযোগটি উন্মুক্ত সবার জন্য। সংবাদ সম্মেলনে জানানো হলো, গেল ১০ বছর ধরে এই আয়োজনটি করে আসছে পপ আপ কালার্স, আর অব্যাহতভাবে এতে সহযোগিতা করছে ফার্ম ফ্রেশ দুধ। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ন্যাপকিন ব্র্যান্ড স্যানোরার পৃষ্ঠপোষকতায় পঞ্চমবারের মতো হয়ে গেল লং ঢাকা উইমেন্স ম্যারাথন। ভোরে এই ম্যারাথন আয়োজনটি রাজধানীর হাতিরঝিলে। ইভেন্টটি হয় ২ ভাগে। ২.৭ কিলোমিটারের ফান রান শুরু হয় ভোর ৫টা ৪৫ মিনিটে, আর এর ১৫ মিনিট আগে হয় ১০ কিলোমিটারের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। ২ ইভেন্টটি শেষ হয় পুলিশ প্লাজা কনকর্ড পয়েন্টে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের কর্মকর্তারা। এরই সাথে শেষ করছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। এমপি আনার হত্যায় আমান সহ ৩ জনের ৮ দিন রিমান্ড। কলকাতায় কসাই জিহাদের দোষ স্বীকার। আনারের মরদেহ না পাওয়ায় স্বজনদের হতাশা। পিতা হত্যার বিচার চান কন্যা ডরিন। অপরাধী যত প্রভাবশালী হোক, প্রমাণিত হলে ছাড় নেই, সাফ জানালেন ওবায়দুল কাদের। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে, সমুদ্র বন্দরগুলোতে সতর্কতা সংকেত। ডিম ও মাংসের দামে অস্থিরতা, ঈদ সামনে রেখে মশলার বাজার চড়া। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল।